আপনাদের আপওয়ার্ক সম্পর্কে কি জানেন? আপওয়ার্ক কি? মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসে এখানে কি ধরনের জব পাওয়া যায়, মানে কোন ধরনের? আইটি রিলেটেড। এখানে অনেক ধরনের জবই পাওয়া যায়, মানে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, আউটসোর্সের মাধ্যমে যেসব কাজ করানো যায় সবগুলোই এখানে পাওয়া যায়। তো এটা একটা বড় মার্কেট প্লেস। আর এই এটার সাথে ইলেন্স যুগ হওয়াতে এখন মনে হয় এটাই সবচেয়ে বেশি, মানে ইউজার বেশি আর কি। যাই হোক, তো আমি ফ্রিল্যান্সিংকে আমি যেটা মনে করি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের মানে নেগেটিভ ধারণা আছে আর কি। তো এটা হচ্ছে, আমি মনে করি কোনো জব না, আমি মনে করি এটা একটা বিজনেস। তো ফ্রিল্যান্সিংটা কেন বিজনেস আমি সেটা পরে বলতেছি। তবে মানে যেহেতু এটা একটা মানে আমাদের সোসাইটিতে বা আমাদের দেশে এটা একটা আনকমন জিনিস, সবাই মানে এই অনলাইন যে কাজ, অনলাইনে কাজ করার বিষয়টা অনেকেই হয়তো বা নেগেটিভ ধারণা, দেখবেন যে অনেকেই এটা অন্যভাবে দেখতেছে, আর অনেকে দেখতেছে বা অনেকে যারা জানে হয়তো বা মূল্যায়ন করতেছে এরকম বিষয়টা। তো মূল বিষয় হচ্ছে যে মাঝখানে আপনার 2012 না 13, সম্ভবত 13 or 14, মানে এক বছরে এটার মানে ইটা একটু অন্যরকম হয়েছে। মানে ব্যাপার হয়েছে কি, বাঙালি তো হুজুগ জাতি, দেখা গেছে যে এমন একটা মানে হয়েছে স্লোগানের মতো যে ক্লিক করলেই ডলার আসে, এরকম টাইপ। তো সবাই এটার পিছনে ছুটছে। হ্যাঁ, 14 ছিল। তো এটার পিছনে ছুঁইটা দেখা গেছে মার্কেট প্লেসের অবস্থা বাজে করে ফেলাইছে। মানে সবাই এটা মানে অ্যাকচুয়ালি বেকারের সংখ্যা তো অনেক, বেকার তো বাংলাদেশে বেশি। তো চাকরি টাকরি নাই, যারা চাকরি নাই বা কোনো কিছু করতে পারে না, অনেকে এসে নেশা করে, এই জাতীয় লোকগুলোও দেখা গেছে যে তারপরে যে ফ্রিল্যান্সিং করি। তো তারপরেই কিন্তু এটার ইমেজটা একটু হয়ে গেছে, যে অনেক মানে দেখা গেছে যে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেরকম এক্সপিরিয়েন্স আছে, যে পাড়ার এমন ছেলে, বখাটে ছেলে যে নেশা করতো বা এই সেই, তো তারপর দেখা গেছে যে কিছু বলে যে ফ্রিল্যান্সিং করি বা এই সেই, ডলার কামায়। তো স্বাভাবিকভাবে নেগেটিভ ধারণা আসবেই, কারণ তার যে কোয়ালিটি, সে এই কাজ করতেছে, আপনার কোয়ালিটি অনেক বেশি, আপনিও সেই কাজ করতেছেন। ক্লাসিফিকেশন না থাকলে তো মানে সব কিছু তো ক্লাসিফিকেশন আছে, তাই না? নিশ্চয়ই বিসিএস ক্যাডার যারা, তাদের কোয়ালিটি অবশ্যই বেশি, এই জন্যই তারা ওই জবের জন্য পারফেক্ট। আর যারা টিচার বা যারা মানে সেকেন্ড ক্লাস মানে কর্মকর্তা বা থার্ড ক্লাস, তাদের মানে স্কিল কম, সেই জন্যই তারা ওই ইয়ার জন্য। তো এই জন্য এই ধরনের ক্লাসিফিকেশনটা সমাজে আছে বলে আমরা মানে ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা কোন জব, কোনটার ভ্যালু কত। তো এই ভ্যালুটা কমে যাওয়ার কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে আপনি আজকে একটা করেন, নর্মাল জব করেন বা ইন্টারভিউ দেন ইয়াতে, যে কোনো একটা ফার্ম বা সরকারি চাকরিতে ইন্টারভিউ দেন, দিলে কী হবে যে আপনি কম্পিট করতেছেন। ধরেন একটা ইন্টারভিউ দিতে গেলেন 500, মানে আপনার একজনের বিপরীতে 500 জন দিচ্ছে আর কি, ইন্টারভিউটা দিচ্ছে। তো দেখা গেছে যে আপনি ইন্টারভিউটা দিচ্ছেন 500 জনের সাথে করে, সবাই বাংলাদেশি অবশ্যই, বাইরের থেকে তো এসে আর করে না। কিন্তু এইখানে আপনার মানে এইখানে কম্পিটিশনটা করতে হবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ না। দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এই সেই, মানে যারা মানে যেসব দেশ ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, ইভেন তো ইউরোপ আমেরিকার ইয়ারও আছে। তো এদের সাথে কম্পিট করতে হবে। সুতরাং আপনার স্কিল যদি ওরকম থাকে তাহলে তো পারবেন। মানে নর্মাল হিসাব, আপনি যেটা বলতেছেন যে ক্লিক করলেই পয়সা আসে, ডলার আসে, মানে একটা জিনিস মনে রাখবেন যে সহজ পথে একদম মানে ইজিয়েস্ট ওয়েতে কোটিপতি হওয়ার স্বপ্ন কখনো দেখেন না। দিস ইজ ইম্পসিবল। মানে হালাল পথে, হারাম ওয়েতে যদি আপনি চিন্তা করেন তাহলে তো অনেক কিছুই করে সম্ভব। হ্যাঁ, 2 দিনেই কোটিপতি হয়ে যাচ্ছে বা এমন হচ্ছেই, মানে এগুলো অসম্ভব কিছু না। কিন্তু হালাল পথে আপনি যদি
কোটি টাকা ইনকাম করতে চান এবং সেটা স্বপ্ন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বপ্নটা দেখে থাকেন, তাহলে আমি বলবো যে এটা আসলে মানে অলিক স্বপ্ন। স্বপ্ন থাকবেই, আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকবেই। তো আপনি আকাশ ছোঁয়ার স্বপ্ন না থাকলেও তো আর আপনি আকাশ ছুঁতে পারবেন না। স্বপ্ন থাকবেই, কিন্তু স্বপ্নের একটা রিয়েলিটি যেন থাকে, বাস্তবতা থাকে স্বপ্নের ভিতরে, যে আমার জায়গা কোন জায়গায়, এখন কোন জায়গায় আছি, ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারবো, ওইটা বুঝে যেন আমি স্বপ্নটা দেখি। আদারওয়াইজ আপনি কয়েক মাস পরে দেখবেন যে না, আমি স্বপ্ন দেখছি কোটিপতি, আমার তো 1000 টাকা ইনকাম হচ্ছে না, তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি জোরে পড়বেন, ড্রপ আউট। ভুল বললাম? এই ধরনের কেসই বেশি হয়। হ্যাঁ, সুতরাং সম্ভব, হ্যাঁ, ওই রকম টাকা ইনকাম করাও সম্ভব। হ্যাঁ, কিন্তু এটার জন্য অনেক পরিশ্রম, অনেক মেধা, মানে স্কিল দরকার, অনেক কিছুই দরকার। হ্যাঁ, অনেক কিছুই দরকার। ওই মানে যতটা সহজ, আপনারা মনে সহজ মনে করে, অনেকেই আছে যে গেলাম একটা কোর্স করলাম, কোর্স করেই তারপরে আমি চাকরি মানে কাজ শুরু করব, দেন লাখ লাখ টাকা মাসে ইনকাম করব, এন্ড অফ দ্য ইয়ার আমি কোটিপতি, এরকম। কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমার মানে এখানে আমি যে এটা দিছি আপওয়ার্ক এন্ড মি, হ্যাঁ, এটা আমার একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করা, যে আমি আসলে কিভাবে শুরু করলাম এবং কিভাবে কি। আমি বলতেছি না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি বা এরকম কিছু না, আমি যেভাবে কাজ করি সেটার একটা মানে আইডিয়া দেওয়ার। আমার হচ্ছে যে কাজ আপওয়ার্কে যখন কাজ শুরু করি, তখন এর আগে আমি থিম ফরেস্টে কাজ করছি। তো আপওয়ার্কে কাজ করার পর যেটা মানে আমার প্রয়োজনই, থিম ফরেস্টে হচ্ছে আপনার যাদের আছে কি বলে, যাদের ক্যাপিটাল আছে। থিম ফরেস্টের বিষয়টা হচ্ছে বেনিফিটটা তখনই আসবে যখন আপনার একটু দেরিতে লেট মানে মানে বেনিফিটটা আসবে আর কি। যেমন ধরেন একটা প্রোডাক্ট আপনি অ্যাপ্রুভ হলো, তো ওইটা সেল হইতেও পারে, নাও হইতে পারে, আপনার কোনো নাই, ওইটার গ্যারান্টি নাই যে সেল হবে কিনা, মানে আপনি ওইটা দিয়েই একেবারে ডিপেন্ড করে চলতে পারবেন কিনা। যাদের মানে লিভিং কস্ট চালানোর মানে ইটা আছে, যাদের লিভিং কস্ট চালাইতে হয়, তাদের জন্য ওইটা একটু টাফ, যে শুধুমাত্র ওই থিম ফরেস্টের ইটা যদি না আপনি এস্টাবলিশড হয়ে যান, যেমন এমন আপনার যে দুই একটা আইটেম পপুলার হয়ে গেল, বেশি বেশি সেল হইল, সেল হওয়ার পরে তখন সমস্যা নাই। কিন্তু শুরুর দিকে আপনার প্রবলেম আছে যদি আপনার ওইভাবে আগাইতে না পারে। তো আমি দেখলাম যে এই মানে তখন HTML টেমপ্লেট নিয়ে কাজ করতাম আর কি। HTML টেমপ্লেট নিয়ে কাজ করার পরে আমি দেখলাম যে ওইভাবে হচ্ছে না আর কি। তারপরে আমি মুভ করি যে আমার দরকার, লিভিং কস্ট চালানোর জন্য আমার অন্য কিছু দরকার আর কি, মান্থলি ইনকাম দরকার, ওইভাবে হবে না আর কি। তো ওইটার থেকে আপওয়ার্কে চলে আসা। তারপরে আপওয়ার্কে ধরেন খুব অল্প সময়ে আমি করছি, আমার ভিতর একটা ছিল, মানে তখন আবার আপওয়ার্কে আপনার ছিল ওই আপনার করে ফেলা, ওই কি বলে ছাঁটাই অভিযান ছিল আর কি, যে উল্টাপাল্টা কিছু হইলেই অ্যাকাউন্ট ব্যান করে দিত এরকম। তো এরকম একটা ভয় ছিল, ভয় থেকে আমি এই ভয়টাতে আমার ভালো কাজ করছে যে আমি সবসময় খুব কেয়ারফুলি কাজ করছি। কোনো ধরনের স্প্যামিং, কোনো ধরনের মানে এক কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট করা, বা এক মানে এই ল্যাপটপ থেকে ওই ল্যাপটপে নিয়ে অ্যাকাউন্ট খোলা, এই সব কাজ কখনোই করি নাই। আর কখনোই উল্টাপাল্টা অ্যাপ্লিকেশন করি নাই, যার কারণে মানে আমার কোনো রিসেন্ট অ্যাকাউন্ট ভুল কখনো হয়নি, এরকম কখনো হয়নি। তো শুধু আমার প্রথম কাজ পাইছি মনে হয় মেবি 2 মাস পরে আর কি প্রথম কাজ। এবং প্রথম কাজ পাওয়ার পরে আমাকে একটা ফিডব্যাক দিছিল ওই লোকে, এটা হচ্ছে সম্ভবত এই লোকটা এশিয়ারই, মালয়েশিয়া সিঙ্গাপুরে। তো এই লোকের ফিডব্যাকটা ছিল এরকম যে মানে শাখাওয়াতি মানে ডিজার্ভ মোর দেন 5 স্টার এরকম আর কি। রেটিং দেওয়ার একটা ব্যবস্থা আছে, 5 স্টার রেটিং। তো এরপর থেকে আমি মানে খুবই আরও মানে অ্যাপ্লিকেশনের ব্যাপারে খুব রিসার্চ করে আপনার অ্যাপ্লিকেশন করতাম, দেন আপনার হইতো আর কি। এই দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করলে
কয়েকটা অ্যাপ্লিকেশন করলে একটা রেসপন্স পাইতাম এরকম। তারপরে আর আমার হয়নি, বসে থাকতে হয়নি আর কি। তো এই এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে আমি কিন্তু লাস্ট ইয়ারে আমি কিন্তু শুরু করছি। লাস্ট ইয়ার এটা কোন 2016 2015-তে শুরু করছি, মানে ফার্স্টের দিকে। তো ওই সময় কিন্তু ক্রাইসিস ছিল। আপনার এইটা হচ্ছে কাজ করলেই বা কাজ অ্যাপ্লাই করলেই কাজ পাওয়া যাইতো, সেটা হচ্ছে 13 মনে হয় 13-14 এরকম সময়। কিন্তু 14-এর লাস্ট দিকে, তারপরে 15 এইগুলো কিন্তু ক্রাইসিস কাজের ব্যাপারে। কারণ অনেক লোক ঢুকে গেছে, মার্কেট প্লেসে ডাউন হয়ে গেছে। মানে হয়েছে যে কি আপনার $1000 বিট সে করতেছে $20 দিয়ে, বিট করতেছে $20। এই মানে ভ্যালুটা কমে গেছে। তারপরে ওই সময়ে কিন্তু মানে আমরা করছি। তো ওই সময় খুবই মনে করেন যে ক্রিটিক্যাল একটা টাইম ছিল। তারপরে আপনার কাজ করতে করতে এক সময় মানে 4 মাস পরে হয়তো বা টপ রেটেড হইলাম, তারপরে আস্তে আস্তে এইভাবে। তো মূল কথা হচ্ছে আমাদের টার্গেট ছিল এরকম যে আমরা কাজ করতে করতে এক সময় এমন এক ক্লায়েন্টের দেখা পাবো যে ক্লায়েন্টের সাথে আমরা পরবর্তীতে কাজ করব। মানে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য কিন্তু এরকম না আপওয়ার্কেই পড়ে থাকতে হবে সারা জীবন। কারণ আপওয়ার্কে অনেক সময় বিরক্তিকর লাগতে পারে যে এরকম যে আপনি বারবার একটা প্রজেক্ট শেষ হলো আবার অ্যাপ্লিকেশন করা লাগতেছে, একটা প্রজেক্ট শেষ আবার অ্যাপ্লিকেশন করা লাগতেছে। কিন্তু বিষয়টা তো এরকম মানে একটু বোরিং লাগতে পারে যে বারবার অ্যাপ্লিকেশন করো, বারবার জব করো। হ্যাঁ হ্যাঁ বিট করতে হয়, বারবার বিট করতে হচ্ছে। কিন্তু আপনি মানে আপনার তো হচ্ছে এমন আমরা ট্রেডিশনাল জব যেগুলো করি, এটাতে দেখা গেছে যে আপনার হয় একবার জবে ঢুকে গেলে ওইটাই আমরা করতে থাকি, হয়তো ভালো না এরকম আর কি। তো আপনি কাজ করতে থাকবেন, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, প্রত্যেকটা ক্লায়েন্টকেই খুব মনে করবেন। মানে কি বলবো, মানে ক্লায়েন্ট মানে আপনার সব কিছু, জীবনের সব কিছু, লাইফের এভরিথিং। কে যেন বলতেছে ক্লায়েন্ট মানে গার্লফ্রেন্ড এরকম টাইপের কি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে হবে আর কি। ক্লায়েন্ট যা চায় তাই দিতে হবে, কারণ করার কিছু নাই। আপনি যে একটা নিয়ে বার্গেন করলেন যে এইটা আমি করে দিতে পারবো না, ছোটোখাটো জিনিস হয়তো মানে আপনি কাজ শেষ, আপনার কাজ শেষ, সে একটু বেশি যাচ্ছে, একটু বেশি যাচ্ছে অল্প, যে আমি পারবো না, এটা আমি পারবো, এইরকম মেন্টালিটি থাকলে হবে না। অনেক সময় দেখা গেছে, আমি তুলনা করতেছি না, কিছু মানে রিক্সাওয়ালা, হ্যাঁ আমি মানে কম্পেয়ার করতেছি না, রিক্সাওয়ালা দেখা গেছে যে আপনি বললেন যে বাস স্ট্যান্ডের ওইখানে বললেন, কিন্তু আমি নামাই দিলাম, তো দেখা গেছে যে আপনি আরেকটু বেশি নিতে যাবেন, কোনোভাবেই যাবেন না। হ্যাঁ ওর সাথে মানে ফাইটিংয়ে যান আপনি, তারপরে যাবেন না, এরকম কিছু লোক আছে। এই ধরনের মানে আমি কম্পেয়ার করতেছি না, আমি বললাম যে এই ধরনের কখনোই মেন্টালিটি থাকা উচিত না। মানে এটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড করা। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য টাকা ইনকাম তো আসবেই, টাকা এমনি আসবে, আপনি হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করতেছেন। আপনি কাজ করার ফাঁকে করতে 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 এমন এক ক্লায়েন্ট পাবেন যে ক্লায়েন্ট দিয়ে আপনি মানে উপরে মানে উঠতে পারবেন এরকম। তো আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনি কাজ করবেন, কাজ করার মানে আস্তে আস্তে আপনার মানে ওই ধরনের ক্লায়েন্টের মানে সাথে পরিচয় হবে। প্রথমেই তো ছোট ছোট কাজ করবেন, তারপরে আস্তে আস্তে বড় বড় কাজ করবেন। তো দেখা গেছে যে আমি একটা স্লাইড শো করছি, এটাতে আমরা যদি দেখি, তো আমি যেটা বললাম যে এটা একটা বিজনেস। হ্যাঁ বিজনেস কেন? কারণ আপনি সার্ভিস সেল করতেছেন। আমি আমার স্কিল, আমি যে কাজ পারি ওইটা আমি সেল করতেছি মার্কেট প্লেসে, ওই ক্লায়েন্টের কাছে আমি সেল করতেছি। তো এটা বিজনেসের মতোই, আমি জব বলতেছি না। তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করে, যে আমি কোন ধরনের কাজ আমরা পেতে পারি। তো আমরা জানি যে কোন ধরনের, আমি ইতিমধ্যে আলোচনা করলাম যে কোন ধরনের কাজ আমরা পাই। তো তার মধ্যে হচ্ছে আমরা এইখানে ম্যাক্সিমাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে বা গ্রাফিক ডিজাইনার এরকম আছে। তো এই ধরনের কাজ বেশি পাওয়া যায়, মানে বেশি করে সচরাচর, যে ইউজুয়ালি যেটা আমরা করি। আমি তো ওয়েব ডেভেলপার, তো আপনারা আছেন অনেকেই গ্রাফিক ডিজাইনার, তো ওনারা গ্রাফিক ডিজাইন করেন। তো মানে এই ধরনের কাজই বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে মানে কিভাবে আমরা মানে ভালো ক্লায়েন্ট বা সঠিক ক্লায়েন্ট পেতে পারি, তার মধ্যে হচ্ছে আপনার আমি
আমি কিছু স্ক্রিনশট নিয়ে আসছি, মানে আমি হচ্ছে যে আমি যদি এখানে লগ ইন করে করি, এটা যেহেতু টিউটোরিয়াল হচ্ছে সেহেতু একটু প্রবলেম। হ্যাঁ, তো আমি কিছু স্ক্রিনশট নিয়ে আসছি। স্ক্রিনশটে দেখেন, আমি যদি আপওয়ার্কে লগ ইন করি, লগ ইন করার পর এরকম একটা হোম পেজ মানে পেজ আসবে, ফ্রন্ট পেজ বলেন, এইটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। আপনি এখানে কাজ খুঁজবেন। আপনার আপওয়ার্কে লগ ইন করেন নাই, অ্যাকাউন্ট করে লগ ইন, অ্যাকাউন্ট আছে তো সবার? কার নাই বলেন তো? আপনার নাই কেন? কাজ করার ইচ্ছা নাই মানে এখনো করেন নাই? হ্যাঁ, কি বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তবে এইটা মনে করতে করতে যেন অনেক দেরি হয়ে যায়, মানে আসলে বেশি আপনার হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স যারা কাজ করে তাদের সবাইকে জিজ্ঞেস করবেন যে আপনার কি হয়েছে, যে আপনি কি মনে করেন যে কাজ শিখে কাজ শুরু করা উচিত না না শিখে শুরু করা উচিত, বা অল্প শিখে করা উচিত? হ্যাঁ, তো সবাই একটা জিনিস বলবে যে সবাই মানে বলবে যে আপনি কাজ পুরোপুরি শিখে তারপরে নামেন। হ্যাঁ, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি কাজ শিখেই পুরোপুরি শিখেই কি নামছিলেন কাজ করতে, সে বলবে না, আমি কিন্তু ঠেকে ঠেকে শিখছি। তো পুরোপুরি শেখা আর হয় না আসলে, আপনার যতই বলে এটা থিওরিটিক্যাল, মানে এটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল হচ্ছে যে আসলে পুরোপুরি 100% শিখে আপনি মন মতো কোনো সময় শিখতে পারবেন? ইম্পসিবল, শিখতে পারবেন না। তবে ম্যাক্সিমাম শিখে আমরা মানে কাজটা শুরু করব, যাতে আমাদের মানে ঠেকার পরিমাণটা কমে যায়। ঠেকবেন আপনি কাজ করতে গেলে আপনার সমস্যা হবেই, প্রবলেম হবেই, মানে একেবারে শেষ পর্যন্ত সমস্যা হবে, শুধু শুরুতেই না। কারণ এমন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আবার এমন কাজ করবেন যে নতুন নতুন কাজ থাকবেই, নতুন নতুন ইস্যু থাকবেই, তো এগুলো মানে এগুলো প্রবলেম করবেই আপনার। পারভেজ, আপনার কি প্রবলেম শুরু হয়ে গেছে? আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে যে আপনার কি নিয়ে কথা বলতেছিলাম আপনার হচ্ছে, তো আচ্ছা, যেটা হচ্ছে রাইট ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করলাম। হ্যাঁ, মানে ক্লায়েন্টটা মানে আসল কিনা বা নকল কিনা, যেটা হচ্ছে যে ফেক। রিসেন্টলি দেখবেন যে দালাল ক্লায়েন্টের পরিমাণে বেশি। দালাল ক্লায়েন্ট বুঝেন? দালাল মানে কি? হ্যাঁ, আমি একটা কাজ নিয়ে আসলাম, মানে ধরেন আমেরিকা থেকে একটা জব পোস্ট করলো, ওই কাজটা আমি করলাম, বিট করে পাওয়ার পরে এটা আমি করব না। আমি যদি করি তাহলে আমার মনে করেন যে একটা কাজই আমার সারাদিন করতে হচ্ছে, বা আমি যদি 5টা কাজ নিয়ে আসি এক সপ্তাহ, আমি 5টা কাজই শেষ করতে হবে। কিন্তু আমি যদি এমন কাজ করি যে আমি নিলাম 20টা কাজ, 20টা জব নিলাম, নিয়ে আমি একার পক্ষে সম্ভব না, এইগুলো আবার সে পোস্ট করে কম দামে, মানে কম ডলারে বা কম টাকায় সে আবার করবে আর কি। সে ওইভাবে করিয়ে আপনার দ্বারা করিয়ে আবার সে করবে। তো এই ধরনের কাজে আপনার টাইমলাইন খুব কম থাকে, কারণ তারও তো সময় কম। সে যত তাড়াতাড়ি মানে তার হাতে পাবে সুবিধা। কারণ হচ্ছে যে একটা আপনাকে দিয়ে কাজ করালো, দেখা গেছে যে আপনি পারলেন না, মানে রিস্ক আছে, তখন তো তার সময়টা লাগবে আর আরেকজনকে দিয়ে করানো বা সে নিজে করাতে, এই জন্য আর কি তার বেশি লাগে। তো সেই জন্য আপনি প্রথমেই যেটা দেখবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে ভেরিফাইড, পেমেন্ট মেথড ভেরিফাইড। অনেকের পেমেন্ট মেথড ভেরিফাইড না, হ্যাঁ, তারপরেও ক্লায়েন্ট ভালো, সমস্যা নেই। দেখবেন যে আপনার আছে কিনা, মানে সে আরও কাজ করাইছে কিনা, বা নতুন কিনা। যদি একদম নতুন হয় তাহলে আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড না হলেও ক্লায়েন্ট ভালো হইতে পারে। আর যদি নতুন না হয়, পুরনো হয়, 2-1টা কাজ করাইছে, তারপরেও সমস্যা নাই। পেমেন্ট মেথড অনেক সময় কার্ডের কারণে অন্য কোনো ঝামেলার কারণে ভেরিফাইড নাও থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেমেন্ট মেথড ভেরিফাইড হলেই অ্যাপ্লাই করবেন, এটা আমার কথা। তারপরে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, এটা বুঝবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি একটু পরেই, একটা স্ক্রিনশটে আসবে আর কি। তো পেমেন্টটা কিভাবে,
এটা তো মানে আমরা তো মূলত মানে ইনকাম করার জন্য এই কাজ করি নাকি, না এমনি এমনি তো আর করি না নাকি? কারো এমন ইচ্ছা আছে যে মাগনা মানে ফ্রিতে সার্ভিস দেওয়ার? কারো ইচ্ছা আছে আপনার? হাউ ইজ ইট পসিবল? প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, শুনেন আমি আপনাকে একটা কথা বলি। আপনি যেটা বলতেছেন যে আপনি আপনি আপনাকে একটা অপশন দেওয়া হলো যে আপনি একটা জব পোস্ট করা হয়েছে, আপনি কি বলবেন যে ফ্রিতে আমি করে দেব? হ্যাঁ, তাহলে কোন ধরনের ফ্রি দিবেন সার্ভিস বলেন? ও আচ্ছা, শোনেন আমি আমি একটা কথা বলি, কখনো ফ্রিতে কাজ করা উচিত না, হ্যাঁ ওইভাবে আর কি। তবে মানে হয়তো বা টেস্ট পারপাস হইতে পারে দু একটা কাজ। তবে আপনি মানে আমরা যদি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যদি আমাদের নিজের ভ্যালুটাই ধরে না রাখতে পারি তাহলে কিন্তু করতে পারবো না। অনেকেই দেখা গেছে যে আমরা আমাদেরকে নিচে নামায় ফেলাই। যেমন ধরেন বিট আপনি যদি ভালো ক্লায়েন্ট হয় কখনোই কম দামের কম বিটের অ্যাপ্লিকেশন সে নিবে না, অ্যাকসেপ্ট করবে না, এটা মাথায় রাখবেন। ওদের একটা অ্যাভারেজ আছে, যেমন তার একটা 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 বায়ের মানে ক্লায়েন্টের বাজেট থাকতে পারে $500, ঠিক আছে। তার একটা হিসাব আছে যে এরকম যে আমি যদি 350 বা 450-র ভিতরে পাই তাহলে মানে এটা আমার জন্য ভালো আর কি। আর যদি না পাই অবশ্যই সে কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দিবে না, কখনোই কোয়ালিটির ব্যাপারে ছাড় দেবে না। সে যদি $600 যদি দেখে যে 500-র ভিতরে নাই, কোয়ালিটি কোনো ওরকম ওয়েব ডেভেলপার নাই, সে 600 মানে $600 সে দেখে যে পাইছে, সে ওইটাতেই পিক করবে। সুতরাং আসলে ওই যে আমি যদি বলি যে $500 এটা $10 দিয়ে দিই তাহলে আমার কাজটা দিয়ে দিবে, এইরকম ধারণা ভুল। এটা একমাত্র করবে কি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিছু দালাল ক্লায়েন্ট, ওরা করতে পারে। ইন্ডিয়ান ম্যাক্সিমাম দেখা গেছে ইন্ডিয়ানরা বেশি এগুলা করতেছে, তারা ওরা করে। তো কখনোই ইন্ডিয়ানদের মানে মানে কাজ ওইভাবে পেমেন্ট মেথড ভেরিফাইড সব কিছু মেলে মানে আমরা অ্যাভয়েড করবো বিষয়টা। যাই হোক, তবে সব ইন্ডিয়ানরাই আপনার ওইরকম না, ঠিক আছে। কিছু কিছু ক্লায়েন্ট আমার লাইফেও আমি করছি, একটা ক্লায়েন্টের কাজ করছি ইন্ডিয়ান, ওর নাম দেখে আমি বুঝি নাই যে ও ইন্ডিয়ান না, যদিও এই আমেরিকাতে থাকে সে, কিন্তু সে ইন্ডিয়ান, হিন্দিতে কথা বলে। তো আমি যখন একটা মানে কন্ট্রাক্ট শুরু করার পরে দেখা গেছে যে তার নাম হচ্ছে বামসি নাকি জানি একটা এরকম টাইপ। তো এটা মানে আমি আবার ওইখানে ইউএসএ লেখা, তো আমি ওই ক্লিক করলাম, কি দেখলাম যে আমেরিকারই। তো আমি কন্ট্রাক্ট শুরু করলাম, কাজ করতে শুরু করলাম। দেন আমার স্কাইপে তার সাথে কমিউনিকেট হলো, তো কথা হলো মানে স্কাইপে মানে কলিংয়ের মাধ্যমে। তো কথা বলার সময় মানে তার অ্যাকসেন্ট, ওদের ইন্ডিয়ানদের ইংলিশ কিন্তু একটু বোঝা যায় অন্যরকম, হ্যাঁ একটু অন্যরকম থাকে। আমি বলতেছি আর ইউ ইন্ডিয়ান, পরে বলতেছে হ্যাঁ কিভাবে মানে বুঝলা কিভাবে, এরকম টাইপ। তা আমি বললাম যে তোমাদের অ্যাকসেন্ট একটু অন্যরকম বোঝা যায় আর কি। তো বলেছে তা আমি ইন্ডিয়ান, তবে আমি আমেরিকাতে থাকি, এরকম আর কি। তো ওই লোকের সাথে আমি কয়েকটা প্রজেক্ট করছি, খুব ভালো আর কি। তো এটার মানে কথা বলার উদ্দেশ্য এটাই যে সব ইন্ডিয়ানই খারাপ না, তবে আমরা পারতপক্ষে ইন্ডিয়ানদের কাজ করব না, কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে ঝামেলা করে আর কি। হয়তো বা আপনাকে টাকা দিল, ফিডব্যাক খারাপ দিল, বা টাকা দিবে না, মাইলস্টোনে অর্ধেক টাকা দিয়ে রাখবে আর অর্ধেক খুশ থাকবে না, এরকম আর কি। তো তারপর হচ্ছে আমি কিভাবে প্রটেক্টেড, আমি বুঝবো যে কিভাবে প্রটেক্টেড, সেটা হচ্ছে যে আমার মাইলস্টোনে আমার মানে আমি একটা স্ক্রিনশট দেখাই। মাইলস্টোন বুঝেন তো? কারো মাইলস্টোন মানে কারো সমস্যা আছে? এগুলো কালো করে দেওয়ার উদ্দেশ্য কি বলতে পারেন? আমার ডলারগুলো আপনারা দেখে ফেলবেন, পরে আপনাদের লোভ লাগতে পারে। তো যাই হোক, আসলে টিউটোরিয়ালটা তো যাবে, টিউটোরিয়াল হিসেবে যাবে, সেই জন্য আমি এগুলো মুছে দিছি আর কি। যাই হোক, প্রাইভেসির কারণে। এখন আপনার হচ্ছে
আমি কিভাবে দেখাই, এখানে ধরেন একটা এটা আওয়ারলি জব, আমি আসলে এখন আপওয়ার্কে কাজ করি না, হ্যাঁ, কারণ এই যে ফিক্স ক্লায়েন্টের সাথে কাজ করি। আপওয়ার্কে আগের যত ক্লায়েন্ট আছে এইগুলোই মাঝে মধ্যে নক করে, এগুলো আবার মানে মানে আন্ডারস্ট্যান্ডিং এরকম যে এদের কাজ করতেই হয় মাঝে মধ্যে, ছোটো ছোটো কাজ প্রজেক্ট দু একটা। তো এতে দেখেন এখন এই যে মাইলস্টোন 1, হ্যাঁ, সে যদি আপনার এখানে ধরেন অ্যামাউন্ট হচ্ছে $200, তো সেই মানে মাইলস্টোনে রাখতে পারে $200 রাখতে পারে, পুরোটাই রাখতে পারে, আবার দেখা গেছে 50% রাখতে পারে, আবার হচ্ছে 25% রাখতে পারে, তার ইচ্ছা আর কি। তো আপনি কখন প্রটেক্টেড বুঝবেন, যখন আপনার মাইলস্টোনে পুরো টাকাটাই আছে। ফিক্সড জবের ক্ষেত্রে, আওয়ারলি জবের ক্ষেত্রে আবার কোনো চিন্তা নাই। আওয়ারলি জবের ক্ষেত্রে কোনো চিন্তা নাই, আওয়ারলি জব আওয়ার মানে কাজ করবেন আর ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ওই ক্ষেত্রে কোনো চিন্তা নাই যে এটা হচ্ছে আওয়ারলি জব। আওয়ারলি জব এইখানে আপনি আওয়ারলি কাজ করবেন, আপনার ডলারটা চলে আসবে। বাট ফিক্সড জবের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, অল্প আগে আরও বেশি সমস্যা ছিল, এখন অত সমস্যা নাই। এখন আপনার 2 নম্বরই করার খুবই সুযোগ কম। আপনি মাইলস্টোনে টাকা রেখে দেবে পুরাটাই, পুরা $200 রেখে দিল, তাহলে আপনি বুঝবেন যে আপনি সিকিউর, আপনার টাকা আপনি পাবেন। আর যদি সে $100 রাখলো আর বাকি 100 পেন্ডি অন্য মানে বললো যে মাইলস্টোন 2-তে দেবে, আরেকটা মাইলস্টোন করে দেবে, তাহলে বুঝবেন যে সে একটু খুঁতখুঁতে, মানে তার একটু আছে আর কি, অ্যালার্জি আছে। সে দুই রকমের হইতে পারে, এক হচ্ছে সে ভাবতেছে যে আপনি কাজ আপনার, সে কনফিউজড আপনি কাজ করতে পারবেন কি না, সে এই ব্যাপারে কনফিউজ, সেই কারণে $100 সে আপনার তার হাতে রেখে দিল। যদি আপনি পারেন তাহলে আপনাকে দিবে, আর যদি না পারেন তাহলে ওইটা তো দিবেই না, এটা নিয়ে সে ডিসপিউট করবে আর কি $100 এরকম। আর আরেক ধরনের ক্লায়েন্ট আছে যেটা হচ্ছে আপনার কাজ না দিয়া, মানে ওই 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 $100 টাকা ওই কাজ নিয়ে সে ভাগবে আর কি। এরকম আমার লাইফে একটা হয়েছে আর কি। ওই 3 ভাগের 2 ভাগ দিছে আমাকে, আর বাকি 1 ভাগ দেয় নাই। সে অনলাইনে থাকে, আমি দেখি, দেখা যায় অনলাইনে আছে কিনা দেখা যায়, কিন্তু সে অ্যান্সার করে না। এ ধরনের ক্লায়েন্ট পাবেন আর কি। তো কখন সবচেয়ে নিরাপদ বুঝবেন যে 100% পেমেন্টটা সে মাইলস্টোনে রেখে দিছে, তখন বুঝবেন যে আপনি 100% সিকিউর। যখন একেবারে মাইলস্টোনে কিছুই রাখে নাই, ওই কাজ করেন না। যে প্রথম তো হয়তো বা পুরাটা রাখবে না, অ্যাটলিস্ট 50% যাতে রাখে, তারপরে আপনারা কাজ শুরু করবেন। বলবেন যে আপনি মাইলস্টোনে টাকা রাখেন, মাইলস্টোনে অ্যামাউন্ট রাখেন 50% বা অত পার্সেন্ট রাখেন, তাহলে আমি শুরু করব, এই ধরনের বলবেন। হ্যাঁ, মাইলস্টোন হচ্ছে পেমেন্টের একটা মানে সিস্টেম, মানে এটা হচ্ছে এসকিউ নাকি একটা বড় থার্ড পার্টি। ওই আপনি হচ্ছে যে আমি আর আপনি ক্লায়েন্ট, আমি হচ্ছে মানে ডেভেলপার, আমি কাজ করে দিই আপনার। তো বা আপনারা বাজি ধরেন না, আপনারা বন্ধু বান্ধব ফ্রেন্ডরা মিলে, তো দেখা গেছে যে তৃতীয় টাকা তো আরেকজনের দিতে হয়, কারণ দেখা গেছে যে আমি মানে 2 জন ফ্রেন্ড টাকা নাও দিতে পারে, হ্যাঁ, আরেকজনের হাতে দিয়ে বলে যে আরেকজনের হাতে দেয়, তারপরে তারা বাজি ধরে যে আমরা এটা হইলে এটা, এটা হইলে এটা, এরকম। তো এসকিউ সিস্টেম মাইলস্টোন হচ্ছে এরকম একটা জিনিস যে ওইটা হচ্ছে থার্ড পার্টির হাতে টাকাটা চলে যায়, মানে ক্লায়েন্টের আপনার কাছ থেকে ওই $200 ওই মাইলস্টোনে চলে যাবে, ওইখান থেকে ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারবে না। ওইটা আবার মাইলস্টোনে ক্লেম করলে যে আমারে কাজ দেয় নাই, সেই প্রমাণ দেখাইলে তো তারপরে অনেক লেট হবে, ওইটা অনেক ঝামেলা আছে। ওইটা যাইতে তার 12টা বেজে যাবে আবার নিজের পাইতে। তো পাবে যদি তার প্রমাণ থাকে উপযুক্ত, আর যদি সে ফল্ট করে, মানে তার মধ্যেই ডিসঅনেস্টি থাকে, তাহলে সে পাবে না। এই ডেভেলপার আমার কাছেই চলে আসবে, এরকম বিষয়টা আর কি। তো কিভাবে মানে একটা প্রজেক্টকে কিভাবে সাকসেস করবেন, সাকসেসফুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার কমিউনিকেশন ইজ মানি। মানে কমিউনিকেশন সবসময়, ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল এই মুহূর্তে, এখন মেসেজ দিল, যত দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে এটা রিপ্লাই করতে হবে। আপনি যদি পরে রিপ্লাই করলেন তাহলে কিন্তু সেটা ভালোভাবে নেবে না, ক্লায়েন্ট ভালোভাবে নেবে না।
আপনি আপনি একটা মানে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিল 2 দিন পরে, এটা নিয়ে আপনি বললেন হ্যাঁ তুমি রিপ্লাই এত দেরিতে দিয়ে রাখেন, এইটা ভাবা চলে না। আপনি আপনার রিপ্লাই পাওয়ার এক্সপেকটেশন ওইভাবেই সেট করতে হবে যে আপনি যে কোনো সময় রিপ্লাই পাইতে পারেন, কিন্তু আমাকে আই হ্যাভ টু রিপ্লাই একেবারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে ইনস্ট্যান্টলি যখন দিবে আপনার মেসেজ দিবে তখনই আপনি রিপ্লাই দেবেন, কখনোই মানে লেট করা যাবে না। ওইটা রেসপন্সিভ একটা ব্যাপার আছে, রেসপন্সিভ টাইম বা সেই, এবং টাইমলাইন অনুযায়ী আপনার করবেন, মানে প্রজেক্টটা সাবমিট করতে হবে। সাবমিট মানে টাইম, মানে যে টাইম আপনার যদি এই আজকেই শেষ ডেট থাকে, ডিউ ডেট থাকে, তাহলে আজকেই সাবমিট করেন, করে ওইটা মানে করেন, তাহলেই মানে প্রত্যেকটা প্রজেক্ট এইভাবেই মানে টাইমলাইনটা এবং কমিউনিকেশন এইগুলোই ম্যানেজ করতে হয় খুব সুন্দরভাবে। মানে মানে এটা একটা মানে বিজনেস, এই জন্য বলতেছি আপনি এগুলো সেল করতেছেন এবং খুব ডিসিপ্লিনারি, মানে আপনার ভিতর খুব ডিসিপ্লিন থাকতে হবে। মানে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে বা এইসব কাজ মানে হচ্ছে একটু আমি করলাম না এরকম টাইপ। ধরেন না ট্রেডিশনাল জব কি 9টা 5টা অফিস থাকে, কিন্তু এটার কোনো অফিস নাই, আমি দেখা যাচ্ছে আজকে কাজ করলাম কালকে ঘুরলাম, আসলে এইভাবে হবে না। এইভাবে আসলে সব কিছু একটা নিয়ম আছে। আপনি খুব বেশি টাকা ইনকাম করতে গেলে ওইভাবে করতে হবে, 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে, যত কাজ করবেন তত টাকা, এটাই সেই হিসাবে। এরকম না যে আপনি একটা ফিক্সড জব করতেছেন যে আপনার টাকা সমানই, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা করলেও মানে ওই টাকা যা আছে তাই, এরকম না। আপনি যত ঘন্টা কাজ করবেন তত বেশি টাকা পাবেন, এরকম টাইপের। তো আমি ইমপ্রুভিং প্রোফাইলটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে আমি বলি, যেটা হচ্ছে দেখেন এইটা একটা প্রোফাইল, এটা কার প্রোফাইল আমি বলতেছি না, অনেকেই ভাববেন যে এটা কি আমার প্রোফাইল, যাই হোক হতে পারে। হ্যাঁ, তো এই প্রোফাইলের এরকম, যারা লগইন করছেন, প্রোফাইল ক্রিয়েট করছেন, তারা দেখবেন যে এরকম প্রোফাইল মানে এরকম থাকে। হ্যাঁ, প্রোফাইলে যে এখানে ক্লিক করলে এইটা মানে আপনার প্রোফাইলটা শো করবে, ডিসপ্লে করবে। তো এখানে ছবি থাকবে আপনার, এখানে আপনার নাম, এখানে হচ্ছে আপনার টাইটেল। এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এসইওর ক্ষেত্রে। এসইও মানে কি, আপনার ক্লায়েন্ট কিন্তু সার্চ করে আপনাকে খুঁজে পাবে। অনেক সময় দেখা গেছে আমি রিসেন্টলি ইনভাইটেশন পাচ্ছি না, কারণ আমি কাজই করি না। এটা হচ্ছে মানে অ্যাক্টিভ থাকতে হয়। আমার মাঝখানে যে 1 মাস আগেও দেখা গেছে যে প্রতিদিন সমানে ইনভাইটেশন আসতো। মানে আপনার বিট করতে হবে না, এক সময় দেখা গেছে আপনার বিট করা লাগবে না, এমনিই আপনাকে ক্লায়েন্ট করবে, ইনভাইট করবে। টপ রেটেড, শুধু টপ রেটেড না, টপ রেটেড হওয়া তেমন বেশি কিছু না, বুঝছেন। বিষয়টা হচ্ছে যে আপনার অনেকগুলো কাজ যদি করেন, তখন মানে আপনার প্রোফাইলটা সে দেখবে, প্রথমে প্রোফাইল দেখবে যে কতগুলো কাজ করছেন এবং সেগুলোর ফিডব্যাক কি। হ্যাঁ, আপনি ধরেন 2টা 3টা প্রজেক্ট করলেন, তাতেই আপনি ইনভাইটেশন পাবেন না। আপনার অ্যাটলিস্ট ধরেন 20-25টা জব করতে হবে। জব করার পরে আপনি যদি ওগুলোর ফিডব্যাক ভালো হয়, সে দেখবে, দেখার পরে সে করবে। এবং এটার হচ্ছে আপওয়ার্কের ওদের অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমে এমনভাবে সেট করে প্রোফাইলগুলো, ওই প্রোফাইলগুলো সেট মানে সার্চ করলে যার অ্যাক্টিভিটি বেশি, যার ফিডব্যাক বেশি, অটোমেটিক্যালি তারা এইভাবে চেক পোস্ট ফিল্টারিং অপশন দিয়ে রাখছে, ওইভাবে চলে আসে। যেমন ধরেন আপনি যদি, আমি একটা ইয়াতে যাই, ধরেন আপওয়ার্কে, না আমি আচ্ছা এটা সিলেক্ট করে নাই কি, আচ্ছা আমি বলতেছি, আমি এটা কি সিলেক্ট অল ইমেজেস উইথ স্ট্রিট নাম্বার, এটা রুমার নাম আরো আছে। এটা আসলে উল্টা পাল্টা হয়ে গেছে।
রিভার্স দেখেন তো, এটা তো রিভার নাকি? এটা 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 কি রিভার? এটা আরো আছে, এটা আচ্ছা এইভাবে আসতেই থাকবে নাকি? বিরক্তিকর, ডিসগাস্টিং, আমরা ওইখানে গেলাম না। শুনেন আমি বলি মানে আপওয়ার্কে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন ছাড়াও যখন সার্চ করবেন ওয়েব ডেভেলপার দিয়ে, তখন একটা লিস্ট আসবে একটার পর একটা, মানে এরকম নাম, ছবি এবং তার প্রোফাইল, মানে হালকা ছোটোখাটো ডিসক্রিপশন এরকম। তো ওইখানে লেখা থাকবে কত ঘন্টা কাজ করছে, কয়টা জব করছে এবং টপ রেটেড কিনা, বা কত % জব সাকসেস আছে। যেমন ধরেন এই যে দিক দিয়ে 100% জব সাকসেস, হ্যাঁ, ওইখানে লেখা থাকবে যে কত %। তো এই জিনিসগুলা হচ্ছে আপনার মানে ওই এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার যত এই আপনার মানে ওভারঅল অ্যাক্টিভিটি যে আপনি কতক্ষণ পরে রিপ্লাই করলেন, কাজ ভালোভাবে করতে পারলেন কিনা, রেটিং দিল কিনা, মানে 5 স্টার পাইলেন কিনা, এই সব কিছু মিলাই আপনার ওই প্রোফাইলটা তাদের অ্যালগোরিদম করে ওই রকমভাবে মানে ফিল্টার করা আছে। যার যত এই সব কিছু মিলাই যার স্কোর বেশি তারটা উপরে থাকবে। তো আপনি ইনভাইটেশনটা তখনই পাবেন যারটা উপরে থাকবে, কারণ একটা ক্লায়েন্ট তো সার্চ করে উপরে যে কয়টা পাবে সেগুলোই দিবে, পরে তো আর যায় না। আমরা কি গুগলে কি সার্চ করি, একটা টার্ম লেখা সার্চ করি, খুব বেশি দ্বিতীয় পেজ তৃতীয় পেজে যাই, প্রথম পেজে যা পাই ওইটা দিয়েই মানে পরে আর থাকে না, এরকম টাইপের। তো ওই পর্যায়ে যাইতে গেলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, কাজ করে ভালো ফিডব্যাক পাইতে হবে, তখন আপনি ইনভাইটেশন পাওয়া শুরু করবেন। আবার আপনার প্রোফাইল অনেক বেশি কিন্তু কাজ করেন না, 1 মাস যাবত কোনো কাজ নাই, কাজ করেন না, তখন আপনি পাবেন না আপনার, কারণ তার ওইখানে আবার ইনঅ্যাক্টিভিটি আছে, যে আপনি মেসেজ দিচ্ছেন কিনা বা আপওয়ার্কে ঢুকতেছেন কিনা ওইটাও সে ওইভাবে বুঝতে পারে, ওই থাকে আর কি, জমা থাকে। যাই হোক, তারপরে হচ্ছে আপনার ডান দিকে দেখেন এখানে প্রোফাইল এডিট করার অপশন আছে, এইগুলো তো আপনারা পারবেন। এটা হচ্ছে জব সাকসেস রেট। এই জব সাকসেস রেটটা হচ্ছে ওভারঅল একটা হিসাব, মানে একটা কন্ট্রাক্ট স্টার্ট হওয়ার থেকে শুরু করে এন্ড হওয়া পর্যন্ত সব কিছু হিসাব করবে। মানে কখন মানে যে আপনি রিপ্লাই কখন দিলেন, মেসেজের রিপ্লাই দিলেন, তারপরে ক্লায়েন্টে আপনাকে কি বললো, ফিডব্যাক কি দিল, তারপর হচ্ছে আপনার রেটিং কত দিল, এই সব কিছু মিলাই হচ্ছে 100 মানে পার্সেন্টেজ হিসাব করে। তারপরে হচ্ছে আপনার একটা কন্ট্রাক্ট আছে, একটা কাজ করলেন, কন্ট্রাক্ট এন্ড করলো না, ওই এন্ড না করে সে যদি ক্লায়েন্ট যদি মনে করেন যে ক্লায়েন্ট অনেক সময় ভুলে যায়, তো কন্ট্রাক্ট এন্ড করে না, এন্ড না করলে ওই আপনার এই রেটটা কমতে থাকে। মানে উইদাউট অ্যাক্টিভিটি, কন্ট্রাক্টে উইদাউট অ্যাক্টিভিটিতে হয় ওই মানে জব সাকসেস রেটের সমস্যা হয়, এফেক্ট করে। সেই জন্য আর কি কাজ শুরু করার পর মানে শেষ করার পরে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি মানে আরও কাজ করবো কিনা বা আরও কাজ আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি এন্ড করে ফেলেন, কন্ট্রাক্টটা এন্ড করে ফেলেন। তো তারপরে হচ্ছে আপনি কত ঘন্টা কাজ করছেন টোটাল, তারপরে হচ্ছে কয়টা জব শেষ করলেন এগুলো। তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি, হচ্ছে 24 আওয়ার্স রেসপন্স টাইম। যদি আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই যদি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেন সব সময়, তাহলে আপনার এটা একটা এরকম আসবে, মানে ক্লায়েন্ট দেখে বুঝবে না এই হচ্ছে ডেইলি বা 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে, এটা দেখলে বুঝবে, তাহলে তার কমিউনিকেশন ভালো আর কি। যে অনেক ক্লায়েন্ট আছে না, খুব ইমার্জেন্সি দরকার, আপনি মেসেজ দিল, রিপ্লাই দিলেন 2 দিন পরে, তাহলে তো আর হলো না তার, এরকম টাইপ আর কি। এটা ইনভাইটেশনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আর কিছু নাই, না এই পাশেরগুলো কিন্তু আপনি লিখতে পারবেন না, ওভারভিউতে আসতেছি। এগুলো হচ্ছে আপওয়ার্ক আপনাকে দিবে আর কি, আপনার ইয়ের উপর আর কি দিবে। আর হচ্ছে তারপরে হচ্ছে আপনার এখানে আপনার মানে যে এখানে কিছু স্কিল সেট আপ করবেন, এগুলো আপনার হইতে পারে। দেখা গেছে যে আপনার অনেকেই বলবে যে টেস্ট দিয়ে রাখলে ভালো, আবার টেস্ট না দিলেও সমস্যা নাই, হ্যাঁ। তো দেখা গেছে যে আপনি
আমি আমি একটা টেস্ট দিছি। 100% তো টেস্ট একটা দিছি, তা আমি তো করতে পারছি, সমস্যা হয়নি। হ্যাঁ, তো এই আপনার শুধু ইংলিশের উপরে টেস্ট দিছিলাম, আর কোনো টেস্ট দিই নাই। মোস্ট প্রবাবলি আমি দেখি, আমি নিচে এইটার আছে মনে হয়। শিট, কি হলো? এই যে ইংলিশ স্পেলিং টেস্ট দাও, সবচেয়ে সহজ, এছাড়া আর কোনো টেস্ট দেয় নাই। সুতরাং টেস্ট নিয়ে অত মাথা কামানোর দরকার নাই যে টেস্ট না দিলে এই সমস্যা, টেস্ট না দিলে হবে না, এইগুলো সমস্যা। আপনি যদি দেন সমস্যা নাই, ওটা একটা প্লাস পয়েন্টের। তারপরে আপনি এইখানে ওই যে ওভারভিউ যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো যা আপনার প্রশ্ন ছিল ওভারভিউর বিষয়ে, তো ওভারভিউটা ইম্পর্টেন্ট। তো আপনি ওভারভিউটা এমনভাবে সাজাবেন যাতে মানে ইউনিক হয়। এই যে একজনেরটা দেখে আরেকজনে দিলে কিন্তু হবে না, তারা কিন্তু এটা প্রথমেই শুরুতেই চেক করবে, তো শুরুতেই ব্যান করে দেবে মানে আপনাকে। তো এমনভাবে দিতে হবে, লিখতে হবে, এটা নিজের মতো করে সাজায় যে আপনি কি পারেন, আপনি কি কি সার্ভিস দেবেন, এরকম। যে আমারটা যেভাবে দিছি, এখন যদি আপনি এটা দেখে দেখে আপনারা যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু হবে না, একটু অন্যভাবে লিখতে হবে। আমি দিছি কি যে আমার সার্ভিসগুলো কি কি সাজাই দিছি, এগুলো মানে এরকম এরকম করে। তারপরে হচ্ছে আপনার আমি একটু ডিসক্রিপশনে আমি কি কি কাজ করছি, কেমনে কি শুরু করছি বা এই সেই, এগুলো আমি লিখছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক হিস্ট্রি, ফিডব্যাক। আপনি যে কাজ করলেন, যারা নতুন, এই ট্যাবটা থাকবে না, এই মানে সেকশনটা থাকবে না। আর যাদের কাজ করা হয়েছে তাদের থাকবে। যেমন ধরেন এখানে আপনি কি কি কাজ করতেছেন, বর্তমানে কয়টা জব প্রগ্রেস আছে, এগুলো আপনার এখানে থাকবে। এই যে 6টা জব প্রগ্রেস এরকম থাকবে, যেগুলো কন্ট্রাক্ট এন্ড হয় নাই এরকম। আর যেগুলো কন্ট্রাক্ট এন্ড হয়ে গেছে, ওই এন্ড হওয়া মানে কন্ট্রাক্টগুলো রিভিউ এবং রেটিং থাকবে এখানে। যেমন ধরেন এই যে এখানে একটা 5 পেজ ওয়েবসাইট ডিজাইন কোডিং, রেটিং 5, তারপরে দিছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার আই ওয়ার্ক উইথ, এরকম। তারপরে হচ্ছে এই যে 5 এখানে তো আমার নাম লেখা, তো আপনারা তো শিওর হয়ে গেলেন যে এটা আমার। তো এই যে এরকম এরকম, তো দেখেন আমার কিন্তু ম্যাক্সিমামই 5, কারণ আমি ওইভাবেই মানে খুব যত্ন নিয়ে কাজ করি। যে কোনো ছোট কাজ হোক বড় কাজ হোক, আপনি খুব যত্ন নিয়ে কাজ করবেন। তো তারপরে হচ্ছে আপনার পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা হচ্ছে আপনার এই যে এখানে আপনি অ্যাড করবেন পোর্টফোলিওটা অ্যাড করবেন কিভাবে আমি দেখি। আর একটা স্ক্রিনশট থাকার কথা, অ্যাড পোর্টফোলিও। ওই যে ওইখানে ক্লিক করলে আপনার একটা এরকম একটা উইন্ডো আসবে, পপ আপ উইন্ডো। এখানে প্রজেক্ট টাইটেল দিবেন, ওভারভিউ, এখানে আসলে ক্লায়েন্ট কি চাইছিল, আপনি কি করছেন সেটার একটা শর্ট ডিসক্রিপশন। তারপরে একটা থাম্বনেইল, একটা ইমেজ দিতে হবে যেটা এখানে শো করবে, মানে এটা একটা ইমেজ দিবেন। আর হচ্ছে এখানে কোন প্রজেক্টে কাজ করছেন, যদি আপনি এটা আপওয়ার্কে কাজ করে থাকেন কোনো প্রজেক্টে এবং আপওয়ার্কের ওই ক্লায়েন্ট আপনার অনুমতি দেয় যে আপনি পোর্টফোলিওতে লাগাইতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না, এটা ক্লায়েন্টের অনুমতি লাগবে। তো আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে আমি কি এটা পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো কিনা। তখন আপনি এটা কন্ট্রাক্টটা সিলেক্ট করলেন, তারপরে ক্যাটাগরি দিলেন। এখানে ক্যাটাগরিতে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এইসব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে। তারপরে হচ্ছে এইটার যে একটা ওয়েবসাইট করলেন, একটা ইউআরএল থাকবে না, মানে সাইট তো লাইভ থাকবে, ওইটার ইউআরএলটা আপনি দিবেন। তো এইটা হচ্ছে এই জন্য আপনার কি হয়। তো দেখেন এখানে তারপরে ইউআরএলটা দেবেন, এই জন্যই পারমিশন দরকার, তার ইউআরএল ইউজ করতেছেন এই সেই সব মিলে। তারপরে একটা ডেট আছে, কোন ডেটে শেষ করছিলেন, এটা অপশনাল দিতে পারেন, এইভাবে দিয়ে সেভ করবেন। তারপরে যেটা হয়েছে আপনি কোন জায়গায় পোর্টফোলিও ডিটেইল, পোর্টফোলিও, তারপরে আপনার এই যে এরকম চলে আসবে এখানে, ঠিক আছে, এরকম চলে আসবে। এরকম মানে আপনার তো আর শুরুতে আর কাজ থাকবে না, মানে আপওয়ার্কে তো আর কাজ থাকবে না,
তো আপনি ওই ওই জিনিসগুলো সিলেক্ট করেন না, যেটা যে কোন ক্লায়েন্টের কাজ, এগুলো সিলেক্ট না করে শুধুমাত্র ছবি দেবেন, ডিসক্রিপশন দেবেন, টাইটেল দেবেন, দিয়ে পোর্টফোলিও দেবেন আর লিঙ্ক দিবেন, নিজের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে হচ্ছে সার্টিফিকেট, আপনি কি কি সার্টিফিকেট দিলেন, এই সার্টিফিকেট মানে 100% করানোর জন্য আমি যা দিছিলাম আর কি, দুই একটা ফটো মানে ছবি তুলে দিয়ে দিছি এরকম টাইপের। তারপরে হচ্ছে টেস্টের ব্যাপারে আগেই বললাম। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আপনি দিলেন, কোন জায়গায় কাজ করছেন সেটা আপনি দিলেন, হ্যাঁ, দিয়ে রাখলেন। তারপর হচ্ছে এডুকেশন, আপনি কোন জায়গায় পড়াশোনা করছেন, এই সেই। তারপর হচ্ছে আদার এক্সপিরিয়েন্স, আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে দিবেন কি গ্রাফিক ডিজাইনার, আর যদি হয় কি বললাম, যদি আপনি হন ওই গ্রাফিক ডিজাইনার তাহলে দিবেন ওয়েব ডেভেলপার, কারণ দুইটার সাথে একটা আছে, দুইটার মানে কি বলে আপনি দরকার আছে আর কি, এই জন্য একটা আরেকটার সাথে মানে মিল আছে। তো তারপর হচ্ছে আপনি ওয়ার্ক হিস্ট্রি, ফিডব্যাক, পোর্টফোলিও এগুলো দেখলাম। তারপর হচ্ছে সার্টিফিকেশন দেখলাম, টেস্ট বললাম, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এডুকেশন, আদার এক্সপিরিয়েন্স বললাম। তারপর হচ্ছে কীভাবে মানে একটা জব কীভাবে আন্ডারস্ট্যান্ড করবেন সেটা, আমি যদি একটা আওয়ারলি ফিক্সড অ্যাপ্লাই ফিক্সড, আচ্ছা জব আওয়ারলি এটা দেখেন না, এটা আচ্ছা এই একটা জব আছে ফিক্সড জব, ফিক্সড প্রাইস, তো এটা $50 একটা আছে। তো PHP-HTML, হ্যাঁ, 1 পেজ। এখন আপনি এটাতে ধরেন আপনি আমরা ইন্টারেস্টেড, এটাতে আমরা অ্যাপ্লাই করব। তো এরকম যদি হয় আপনি দেখে নেবেন যে আসলে প্রথমেই শুরুতে দেখবেন যে এই চেক মার্ক টিক চিহ্নটা আছে কিনা, এটার মানে কি যে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড। তারপর হচ্ছে যে তার রেটিং কত, তারও নিজস্ব রেটিং আছে 5, তাহলে তো কোনো সমস্যা নেই, এটা ভালো ক্লায়েন্ট। তারপর হচ্ছে সে কত স্পেন্ড করছে, টোটাল কয়টা জব সে পোস্ট করছে ইতিমধ্যে, এবং আওয়ারলি কত নিছে, হ্যাঁ 9.35 আওয়ার অ্যাভারেজ। তো এইটা দেখেই বুঝবেন যে তার মানে রেটটা কত, আসলে সে আসলে কত দিয়ে কাজ করায়। আপনি যদি আওয়ারলি হিসাব করেন যে আপনি এই লোকে যদি আওয়ারলি জব দিত, তখন আপনি ওর এটা দেখেই বুঝতে পারতেন যে আমি তাহলে 10 দিই, 9 দিই, 8 দিই, কারণ সে যেহেতু এই আওয়ারে মানে এই রেটেই কাজ করাইছে, এর মধ্যে এইটা দেখবেন, দেখে বুঝবেন। আর হচ্ছে যেটা হচ্ছে এখানে ডিটেলসটা ভালো করে পড়বেন, খুব দ্রুত পড়বেন, কারণ সময় কম, আপনার কিন্তু 1 মিনিটের মধ্যে সব কিছু শেষ করতে হবে। তো এখানে পড়বেন যে এখানে কি মানে অনেকগুলো প্রজেক্ট আছে PHP-HTML। তো এটা তার লুকিং ফর ডেভেলপার্স ওয়েল, যারা সে খুঁজতেছে এরকম ডেভেলপার যে HTML CSS ভালো। আর এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। তো তারপরে হচ্ছে অনগোয়িং রিলেশনশিপ হবে, এটা করার পরে এটা যদি ভালোভাবে শেষ হয় তাহলে অনগোয়িং রিলেশনশিপ, পরবর্তীতে আরও কাজ মানে করতে থাকবে, তাহলে এটা ভালো একটা তারপরে দেখেন এখানে প্রপোজাল কয়টা পড়ছে, মোর দেন 50-এর উপরে পড়ে গেছে। যখন দেখবেন যে 20 থেকে 30টার উপরে পড়ে গেছে তখন অ্যাপ্লাই করেন না, হ্যাঁ, মানে 20-এর নিচে থাকলে তখন অ্যাপ্লাই করেন, কারণ শুরুর দিকে মানে জবটা সবসময় এগুলো করতে হয়, বসে থাকতে হয়। যখন বিট করবেন বসে থাকবেন, যে অন্য কাজ করতেছেন সাথে সাথে এখানে রিলোড দিয়ে দেখবেন যে কোন জবটা আসলো, তখন সাথে সাথে অ্যাপ্লাই করতে হয়। তারপরে ইন্টারভিউ নিছে কিনা কয়টা, এটা এখানে লেখা থাকবে। আর বিট রেঞ্জ, এটার বিট যে পড়ছে এটা আপনি দেখতে পারবেন না যদি না প্রিমিয়াম না হন। এটা হচ্ছে আমি প্রিমিয়াম, সেই জন্য আমি দেখতে পাচ্ছি। প্রিমিয়াম হচ্ছে আপনার মান্থলি $10 পে করতে হয় প্রিমিয়াম হইতে গেলে। মেম্বারশিপ কয়েক ধরনের আছে, একটা হচ্ছে ফ্রি, এইটার জন্য আপনি এই সুবিধা পাবেন না, এটা দেখতে পারবেন না যে কে মানে রেঞ্জটা কত। এটা হলো হাইয়েস্ট $130 একজনে করছে, আর লোয়েস্ট করছে 25, আর এভারেজ হচ্ছে 46। এটা আপনি দেখতে পারবেন না যদি না প্রিমিয়াম তার কোয়ালিটি বেশি। আমি দেখা গেছে যে যারা ধরেন অনেক বেশি কাজ করে ফেলছে,
তাদের তো কাজের অভাব নাই। অনেকে দেখা গেছে এমনিই একটা অ্যাপ্লাই করলো, কিন্তু দেখা গেছে যে $500 বিল সে $1000 দিয়ে করলো, যদি পায় সে করবে। ক্লায়েন্টের যদি মানে ক্লায়েন্ট যদি ভালো মানে অনেক বেশি স্কিল ডেভেলপার চায় তাহলে সে করবে, সমস্যা কি এরকম। তা আমি আপনার তো মাথা দেখতে পারি না, কি বলেন? আপনি এত পেছনে কেন? আজকে লুকাইতেছেন দুইজন আপনার, আমি আপনার পারভেজ কি ফ্যান? ও আচ্ছা, কি বললেন বলেন। হ্যাঁ অবশ্যই, যে অ্যাপ্লাই করব তখনই দেখতে পারবেন। ও আমি দেখা গেছে যে মানে বাজেট যা থাকে তার থেকে বেশিই করি, কারণ যেগুলো ক্লায়েন্ট বেশি ভালো তারা ওইটাই পছন্দ করে বেশি। মানে আমি এইটা বুঝাই যে আমার ভ্যালু মূল্যটা এরকম আর কি। মানে 50 দিছে 50 না, আমি একটা পেজ করবো, আমি আমারটা হচ্ছে $60 করব। তুমি যা দেও না কেন তো আমার কোনো হেডেক না, তুমি যদি এতে এগ্রি হও তাহলে আমার সাথে কাজ করো, এরকম টাইপের। ঠিক আছে, তো অ্যাভারেজ ধরেন এটা আসলে রেয়ার কেস, মানে ওইটাও এক্সেপশনাল, অনেক পরের বিষয়। শুরুতে হচ্ছে আপনার 50 বাজেট থাকলো, আপনি ধরেন 25-30, মানে হচ্ছে PHP to HTML যদি ক্লায়েন্ট ভালো হয়ে থাকে, এগুলো ক্লায়েন্ট কম, এরকম ভালোর সংখ্যা খুবই কম, তাহলে 25/30। আর যদি ক্লায়েন্ট একটু কিপটামি মানে ওই ধরনের হিসেবই হয়ে থাকে তাহলে আপনার 15 এরকম আর কি, এক পেজ। তাহলে আপনি $10 নিচে কখনোই করেন না, যে 10-15 এরকম। আওয়ারলি 5 এর নিচে যাওয়া উচিত, 4 এর নিচে যাওয়া উচিত না। তারপরে দেখবেন তার যে হিস্ট্রি, আমাদেরটা দেখার যেরকম সুযোগ আছে তারটাও এরকম দেখার সুযোগ আছে। দেখেন এরকম এই যে এরকম যে ফিডব্যাক রিভিউ এইগুলা তারও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কোথায় ছিলাম, অ্যাভেলেবিলিটি ফর এমপ্লয়ি মেইন ক্লিয়ার ফর টাইম ম্যানেজমেন্ট, এগুলো তো বলছি। একটা তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাপ্লাই আচ্ছা, ওই যে PHP to HTML ওইটা আমি অ্যাপ্লাই করছি, ধরেন অ্যাপ্লাই করলাম, রিকোয়ার টু কানেক্টস। ওই কানেক্টস তো বুঝেন তো নাকি? হ্যাঁ, নর্মালি হচ্ছে 60টা মানে 60 কানেক্টস দেওয়া হয়, এবং একটা অ্যাপ্লাই করার জন্য 2 কানেক্টস করে কেটে নেওয়া হবে আর কি, এরকম। তাহলে মানে কানেক্টস হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনাকে 60 কানেক্টস দেওয়া হবে আর কি। ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন 15টা। একবার অ্যাপ্লাই করলে 2টা করে কেটে নিবে আর কি, এরকম। বুঝতে পারছেন? আর যদি আপনি প্রিমিয়াম হন, $10 দিয়ে প্রিমিয়াম হন, তাহলে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা আছে। তখন দেবে 70 কানেক্টস, এবং যেগুলো আনইউজ থাকবে পরবর্তীতে আবার অ্যাড করে দেবে, মানে একটু বেশি সুযোগ সুবিধা আছে। তো সাবমিটেড বিট, এই যে এখানে ওই যে আপনি যে বলছিলেন, না অ্যাপ্লাই করা যাবে না যদি না আপনি যদি আবার হন, প্রিমিয়াম হন, তাহলে একটু বেশি হবে না, বেশি করতে পারবেন। এই যেখানে 50, যেইখানে আপনি লিখে দেওয়ার সুযোগ আছে 50, এখন কিন্তু 20% কাটে, জানেন তো? নতুন সিস্টেম, আগে 10% ছিল, 50-এ $5 কাটার ছিল, এখন 10%, মানে 20%, $10 আসে। তো এইটা কমে যাবে যখন এই ক্লায়েন্টের সাথে আপনি যখন 500 ইনকাম করে $500 পরের থেকে আবার 10% কাটবে, এরকম সিস্টেম করছে এখন। তো 40 আপনি এরকম সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে অ্যামাউন্ট বসাইতে পারেন, বুঝছেন? অ্যামাউন্ট এখানে বসাইতে পারেন। তারপর হচ্ছে আপনি ডিউরেশন কত দিনে পারবেন, কত, 1 সপ্তাহ পারবেন, 1 মাসে, এরকম একটা আইডিয়া দেওয়া। পরে এখানে লিখবেন। এখানে লেখার মধ্যে হচ্ছে আপনার মানে ক্রিয়েটিভিটি থাকতে হবে, এবং আপনি কাজ করবেন, আপনার ধরেন 25-30টা ফ্রেম বানায় ফেলবেন। ফ্রেম মানে হচ্ছে এগুলো মার্কেট প্লেসের জব সম্পর্কে রিসার্চ করতে হয়, রিসার্চ করে মানে ক্যাটাগরি করতে হয়।
ধরেন এই ধরনের ক্যাটাগরি একটা ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে 5-6টা ক্যাটাগরি করবেন, PHP to HTML এর মধ্যে ক্যাটাগরি, এরকম করে ওগুলো মানে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন মানে লিখে রাখবেন আগে, মানে হচ্ছে স্ট্রাকচার লিখে রাখবেন, লিখে রাখে ওইখান থেকে কপি করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে পেস্ট করে এইখানে, তারপরে আবার ওর যে রিকোয়ারমেন্ট ওইটা অনুযায়ী একটু চেঞ্জ করবেন। আবার যদি একেবারেই কপি পেস্ট হয় তাহলে কিন্তু খুব খারাপ, মানে ওইটা নিয়ে আবার ব্যান করে দেবে আপনাকে। সেই জন্য ওইভাবে নিয়ে এসে তারপরে সে কি বলছে ওইটা অনুযায়ী একটু চেঞ্জ করে আপনি দিয়ে দিলেন। সেই জন্য আপনি মানে একটা অ্যাপ্লিকেশন করলেন কিন্তু বারবারই ওইটা দিতে থাকলেন, তাহলে ব্যান খাওয়ার সম্ভাবনা 100%। আপনি কমপক্ষে 20-25টা অ্যাপ্লিকেশন তৈরি করবেন বিভিন্ন ক্যাটাগরিতে, ওয়ার্ডপ্রেসের জন্য এটা, PHP HTML এর জন্য এটা, মানে এরকম ক্যাটাগরি দিয়ে, তো যেটার সাথে যেটা মিলবে ওইটা দিয়ে দিবেন। এবং PHP HTML এর জন্য অনেকগুলো করবেন, মানে বিভিন্নভাবে, যে প্রথম মানে এইভাবে বলেন যে আমি হাই হ্যালো দিয়ে শুরু করলেন, শুরু করে করলেন যে আপনার কি বলে যে আমি আপনার ওভারভিউটা দিলেন যে আমি এই কাজ মানে আমি যদি টপ রেটেড হন বা আপনি নিউ হন, নতুন যারা আছেন, যে আমি নিউ আপওয়ার্কে নিউ, যদিও আমি আপওয়ার্কে নিউ কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়াল বা মানে অফিসিয়াল জব এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজ করছি 2-3 বছর কাজ করছি, কাজ করার পরে আমার এইরকম এক্সপিরিয়েন্স আছে, আমি এই ধরনের কাজ অনেক করছি, দেখো এই আমার পোর্টফোলিও, মানে কিছু লিঙ্ক দিলেন, 4-5টা লিঙ্ক দিলেন, কাজের লিঙ্ক দিয়ে তারপরে বললেন যে আমি মনে করি যে সুইটেবল কনভারসেশন ইজ প্রি রিকোয়ারমেন্ট অফ এনি কাইন্ড অফ কি বলে কন্ট্রাক্ট, যে আপনি চান যে একটা হোক, ইন্টারভিউ হোক, এটা আপনি আগ্রহী, তো এইভাবে বললেন যে আমি চাই যে আপনার সাথে মানে করতে, তো ওই ধরনের একটা করলেন, করার পরে থ্যাঙ্কস দিয়ে দিলেন, শেষ। এবং মানে শুরুতে মানে খুব অল্প কিছুতে যাতে মানে তার যে রিকোয়ারমেন্টস ওইগুলো রিফ্লেকশন থাকে এই জায়গায়, অল্প কিছুতে, অত হাবিজাবি অনেক কিছু লেখার দরকার নেই, বুঝছেন? তাদের তো একটা টাইমের ব্যাপার আছে, তাদের তো আর অত টাইম নাই যে দেখার। তারপরে এই যে অ্যাটাচমেন্ট, এগুলো আসলে বেশি দরকার লাগে না, এই সেই এরকম, তাহলে অ্যাপ্লাই করে ফেলেন। অ্যাপ্লাই করার পরে আপনার যেটা হচ্ছে যে শিট, তারপর হচ্ছে মানে তার সাথে মিট করলেন বলতে কি ভার্চুয়ালি মেসেজ দিয়ে, তারপরে বুঝলেন যে তার টাইমলাইন কবে, তার কি কবে, তারপর হচ্ছে নিজে ডিটারমাইন হলেন যে আসলে কিভাবে আপনি মানে তার সাথে ডিটারমাইন করলেন যে আমরা ভালোভাবেই কাজটা করব, যে আমরা এনজয় করব, যে আই হোপ আই উইল এনজয় উইথ ইউ, মানে বা মানে আমি কাজ করতে করতে আপনার সাথে কাজটা এনজয় করবো, এরকম। তারপর একটা ডেডলাইন সেট করলেন যে আমি অত ডেটে আমি কাজটা দিব, এবং কি কি দরকার আপনার এগুলো আপনি নিয়ে রাখবেন শুরুতেই ক্লায়েন্টের কাছ থেকে, কারণ আপনার পরবর্তীতে ক্লায়েন্ট অনেক সময় দেখা গেছে যে সে কাজ দিয়ে অনেক দিন পর্যন্ত নাই হয়ে যায়, তখন সে আসার পরে দেখলো টাইমও শেষ, আপনি কাজও করতে পারলেন না, সেই জন্য আপনি সব কিছু নিয়ে রাখবেন তার কাছে। যেমন PHP to HTML হলে PHP নিয়ে রাখবেন, কোনো মানে তার যদি কোনো স্পেসিফিকেশন বা ডগ থাকে ওইটার ব্যাপারে ওইটা নিয়ে রাখবেন। তারপর হচ্ছে রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করবেন, কখনোই আজাইরে চিন্তা করবেন না যে আমি একটা প্রজেক্ট আছে যে একদিনের ভিতর দিল 5 দিন, কিন্তু আপনি বলেন যে আমি একদিনের মধ্যে দিয়ে দিব ক্লায়েন্টকে খুশি করার জন্য, কিন্তু এই চাপ নিয়ে দেখা গেছে যে আপনি খালি আপনার কোয়ালিটি নষ্ট করবেন, মানে খুব দ্রুত কাজ করতে গিয়ে আপনার ওইভাবে কাজটা হবে না আর কি। সেই জন্য বলতেছি রেসপেক্ট ডেডলাইনটাকে আপনি রেসপেক্ট করবেন, যে আপনার এই 26 তারিখ ডেডলাইন, তো ওই ডেডলাইনে আপনি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না পারেন তখন আপনি ক্লায়েন্টকে বলবেন, অবশ্যই ক্লায়েন্টকে জানাবেন যে আমি তো এরকম সমস্যা হয়েছে, যে আমি সিক বা এগুলো এক্সকিউজ তারা পছন্দ করে না, তারপরে বলে রাখা উচিত যে আমি এরকম সমস্যায় ছিলাম, আমি তো বা একটু সময় বেশি লাগতেছে, যে আমি কি আরও 2 দিন বেশি সময় নিতে পারি। সেই বলবে যে সে যদি ভালো হয় তা সে বলবে না ঠিক আছে ওকে তুমি এই করো,
এইভাবে আপনি সবসময় কমিউনিকেশনটা ঠিক রাখবেন। ওই যে আপনি 2 দিন পরে দিবেন তাকে না জানায়, তখন কিন্তু সে রাগ করবে, বা তার রাগ করলে আবার সমস্যা। তারপরে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, ফিল ফ্রি। হ্যাঁ, তারপরে রেসপন্সিভ হওয়ার মানে যে সবসময় রেসপন্সিভ থাকবেন, যে মেসেজ দিলে রিপ্লাই দেওয়া আর কি। তো লাস্টে ফিডব্যাকটা দিবেন, ফিডব্যাক দিতে বলবেন তাকে, তবে ফোর্সফুলি না। বলবেন যে যেহেতু আপনি আমার কাজ ভালো লাগছে আপনার, সেহেতু আপনি ভালো ফিডব্যাক দিলে আমার জন্য ফিউচারে কাজ পেতে ভালো হবে আর কি, এরকম টাইপ। যেহেতু আপনার কাজ ভালো লাগছে, তাহলে আপনার ফিডব্যাক দিবেন না কেন? তবে এইভাবে বললেন না যে দিবেন না কেন, যে আপনি কাজ দিলে আমার জন্য ফিউচারের সুবিধা হয় আর কি কাজ পেতে। তো পরে আপনি আর একটা জিনিস জিজ্ঞাসা করবেন যে আপনি যদি আর কাজ না থাকে, তাহলে আমরা কন্ট্রাক্টটা এন্ড করে দেই। এটা আমার জব সাকসেস রেটের জন্য, স্কোরের জন্য ভালো, এটা বলে দিলেন, তাহলে সে এন্ড করে দিবে। তারপর হচ্ছে সবসময় যেন ক্লায়েন্ট এন্ড করে, আপনি এন্ড করেন না, যে আপনি এন্ড করার দরকার নাই, মানে ক্লায়েন্ট এন্ড করবে। তারপর হচ্ছে এখন নতুন নিয়ম করছে, টপ রেটেড স্ট্যাটাস থাকলে আপনার হচ্ছে কাজ পাওয়ার সুবিধাটা বেশি। টপ রেটেড থাকলে সে বুঝবে যে এটা মানে ভালো ডেভেলপার এসে। তো টপ রেটেড হইতে হলে এখন আগে যেমন ছিল যে 90% জব সাকসেস থাকলে এবং $1000 ন্যূনতম ইনকাম হইলেই টপ রেটেড হয়ে যেত। এখন আবার একটু করছে, হচ্ছে যে 13 উইক বা 16 উইক এই 90% ধরে রাখতে হবে। মানে 16 উইক্সের মধ্যে 13 উইক, 16 উইক্সে কয় মাস হয়? 4 মাস। এই 4 মাসের মধ্যে 13 সপ্তাহ যাতে 90% থাকে, মানে 90%-এর নিচে যাতে 89% না হয়, ওইটা হইতে পারবো কত? 3 সপ্তাহ হইতে পারবো। যদি 3 সপ্তাহ যদি থাকে, তারপরেও সমস্যা নাই। এখন আরো শিথিল করছে, ভালো করছে। 3 সপ্তাহ মানে নিচে থাকলেও সমস্যা নাই, আর যদি উপরে থাকে তাহলে ভালোই, এরকম আর কি। আর $1000 ন্যূনতম ইনকাম করতে হবে, এবং ওইটা এক ক্লায়েন্ট থেকে না, ডিফারেন্ট ক্লায়েন্ট, মানে 5-6টা ক্লায়েন্টের কাছ থেকে। আর জব সাকসেস স্কোরটা তো কিভাবে হয়, মানে ক্যালকুলেট করে এই ফিডব্যাক সব কিছু মিলে লং টার্ম রিলেশন। আর হচ্ছে কন্ট্রাক্ট যদি রিপিট হয়, একই ক্লায়েন্ট যদি বারবার আপনাকে দিয়ে কাজ করায়, তাতে আপনার স্কোরটা বেশি, মানে এই ক্ষেত্রে কাউন্ট করে বেশি, এটা বোনাস আর কি। আর যদি কন্ট্রাক্ট উইদাউট অ্যাক্টিভিটি, আমি বলছিলাম যে কন্ট্রাক্ট উইদাউট অ্যাক্টিভিটি, একটা কন্ট্রাক্ট আছে কিন্তু অ্যাক্টিভিটি নাই, এন্ড করে নাই, ক্লায়েন্ট ভাগছে বা ভুলে গেছে, এন্ড করে নাই, তখন কিন্তু আপনার ফিডব্যাকের মানে এই যে এটা কমবে, রেট কমবে। তারপর হচ্ছে গেট পেইড। হ্যাঁ, পেমেন্টটা কীভাবে নিয়ে আসবেন? আপনি সব কিছু করলেন, কাজ করলেন, এর আগে আরেকটা জিনিস দেখানো দরকার, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে রিপোর্ট। আচ্ছা, এই পেজটা, এটা হচ্ছে আপনার মানে অ্যাকাউন্টের মানে রিপোর্ট। এটা কেউ দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। এখানে মাই স্টেটে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার আসলে সাকসেস রেটটা কত, এবং লাস্ট আপডেট মানে কত তারিখে হয়েছে, টপ রেটেড কিনা, 12 মান্থ আর্নিং এখানে দেয়া থাকবে। এখানে কিছু দেখা যায়, আমি মুছে দিছি, যাই হোক এগুলো দেখা ঠিক না। তারপর হচ্ছে ফিডব্যাক স্কোর। হ্যাঁ, এখানে মানে কত ফিডব্যাক স্কোর কত। তারপরে হচ্ছে ক্লায়েন্ট হু রেকমেন্ড ইউ। ক্লায়েন্টের যখন কন্ট্রাক্ট এন্ড করবে, শেষ করবে, তখন একটা গোপন ফিডব্যাক আছে, যেটা মানে আপনাকে অন্য ক্লায়েন্টের কাছ থেকে মানে রেকমেন্ড করবে যে এই ছেলেটা ভালো, মানে অত % ভালো আর কি, এরকম টাইপের কি। তো ওইটার একটা পার্সেন্টেজ। তারপর হচ্ছে লং টার্ম ক্লায়েন্টস, মানে কত % আপনার যে টোটাল ক্লায়েন্ট আছে, ওইটার লং টার্ম কত % ক্লায়েন্ট হচ্ছে লং টার্ম। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাকাউন্ট হোল্ড। এটা 0 থাকা মানে হচ্ছে আপনারা মনে করতেছেন যে এটা 0 কেন, কিন্তু এটা 0 থাকাই ভালো। এখানে যদি 1 থাকে বা কিছু থাকে, তাহলেই আপনার টপ রেটেড স্ট্যাটাসটা চলে যাবে। এটা থাকে হচ্ছে, এটার মানে হচ্ছে যে আপনি এখানে কিছু থাকা মানে হচ্ছে 0 ছাড়া বাকি কিছু থাকা মানে হচ্ছে আপনার কোনো ভায়োলেশন হয়েছে আর কি, আপনার কোনো রুলস রেগুলেশন আপনি মানেন নাই, এরকম স্প্যামিং করছেন এই সেই। তারপরে এই যে টপ রেট এলিজিবল উইকস, এই যে বললাম না 16 উইক্সের কথা, 16 of 16 মানে হচ্ছে 16 of 16,
মানে আমার পুরো কোটায় আছে আর কি 16, মানে 16 উইকসই আছে, এখান থেকে 13 উইকস পর্যন্ত সমস্যা নেই। যদি আবার 12 উইকস হয়ে যায় তখনই প্রবলেম আর কি, ওই টপ রেটেডটা চলে যাবে। আপনাদের এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছেন তো সবাই না? তানিয়া ম্যাডাম বুঝছেন? আপনি তো মনে হচ্ছে যে একটু কনফিউজড। তারপর হচ্ছে এই যে পাস্ট 90 ডেজ, আমি রিসেন্টলি ইনভাইটেশন আমি পাই না, কারণ আমি কাজই করি না তেমন একটা। তো এটা হচ্ছে যে আপনি কতগুলো ইনভাইটেশন পান, মানে কতগুলো অ্যাপ্লাই, মানে ইনভাইটেশনের ওই যে রিপ্লাই করছেন, এগুলো আবার রিপ্লাই করতে হয়। যত তাড়াতাড়ি রিপ্লাই করবেন তত ভালো আর কি। তারপরে হচ্ছে এই যে মানে আপনি কত, মানে কেমন ভিউ হন, এটার একটা গ্রাফ। ইন্টারভিউ হন কেমন, ইন্টারভিউ নেয় কেমন, আর হায়ার্ড হয় কেমন। আমার হায়ার, মানে এগুলোর থেকে ইন্টারভিউ থেকে হায়ারের পার্সেন্টেজ বেশি, কারণ হচ্ছে আমাকে ইন্টারভিউ না নেওয়ার আগেই হায়ার করে ফেলছে আর কি, মানে বেশিরভাগই। কারণ হচ্ছে যে আমার এই যে আগের যে কন্ট্রাক্ট, আগের যে ক্লায়েন্ট, ওগুলাই বারবার আমাকে নিচ্ছে, সেই জন্য এটা বেড়ে গেছে আর কি। তারপর হচ্ছে যে কত ভিউ হয়, হ্যাঁ, এটার একটা হিসাব গ্রাফ। এই হচ্ছে আপনার স্টেটস। আর একটা হচ্ছে রিপোর্ট পেজ, যে আপনি যে ইনকাম করলেন ওইগুলা কোথায় আসবে, সেটা হচ্ছে রিপোর্টস নামে একটা আছে, ট্যাব আছে উপরে, ওইখানে চলে আসবে। ওইখানে হচ্ছে আপনার ওয়ার্কটা প্রগ্রেস হচ্ছে, যে একটা কন্ট্রাক্ট শুরু হইলো, ধরেন 5টা কন্ট্রাক্ট শুরু হইলো $200, তাহলে আপনার কত, $1000 না? এই $1000 এখানে থাকবে। মানে এগুলো যদি মাইলস্টোনে থাকে, ওই যে মাইলস্টোন বুঝছেন তো, মাইলস্টোনে থাকলে ওই ডলারগুলো থাকবে। তারপর হচ্ছে রিভিউ, আপনি ওয়ার্ক সাবমিট করছেন কিন্তু এখনো অ্যাপ্রুভ করে নাই, ওই জিনিসগুলো, ওই ডলারগুলো এখানে থাকবে রিভিউর ভিতর। তারপর হচ্ছে পেন্ডিং, মানে যদি একটা বা দুইটা জব আপনি সাবমিট করলেন, ওইগুলো অ্যাপ্রুভ হয়ে গেল, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ডলার এখানে চলে আসবে পেন্ডিংয়ের ভিতর। তো এইখান থেকে এখানে আসতে বেশি সময় লাগে না, যখনই সাবমিট করবেন তখন এখানে আসবে, আবার অ্যাপ্রুভ করার সাথে সাথে এখানে আসবে। কিন্তু এইখান থেকে অ্যাভেলেবেল হইতে আবার 7 দিন সময় লাগবে, মেবি, আমি যদি মানে না থাকে তো 7 দিন সময় লাগবে। এখানে একটা সিকিউরিটি পিরিয়ড আছে, যে 7 দিন পরে আপনি এই টাকাটা উঠাইতে পারবেন, এর আগে উঠাইতে পারবেন, এখানে থাকবে আর কি। তো যখন অ্যাভেলেবেল হবে তখন আপনি এই যে গেট পেইড করতে পারবেন, গেট পেইড করে আপনি ওই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, অথবা পেওনিয়ার বা অন্য কোনো মানি ট্রান্সফার বা থার্ড পার্টি ট্রান্সফার করতে পারেন। আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বিলিং। আচ্ছা, বিলিংটা হচ্ছে যে আপনার ওই যে আপনি প্রিমিয়াম কিনা বা সেই, আমার হচ্ছে দেখেন 190 টাকা একটা এখন আছে, আমার কত থাকার কথা 70। কারণ কি, আমি যে অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই না করতে করতে এগুলো জমে গেছে আর কি, ওই 1 মাসেরটা আরেক মাসে যায়, আবার কয়েক মাস পরে পরে আবার এগুলো বেনিশ হয়ে যায়, এমনি আবার যায়, এরকম করতে করতে 190 টাকা একটা এখনো রয়ে গেছে আর কি। মেম্বারশিপ কানেক্ট হচ্ছে আমার 70টা, আর ফি হচ্ছে $10 পার মান্থ। আর আরেকটা জিনিস হচ্ছে বিলিং মেথড, আপনি বিলিং মেথড সেট করতে পারেন, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, মানে সেট করতে পারেন। তো এখন আপনার যদি ধরেন আমি তুলি হচ্ছে লোকাল ফান্ড, মানে ট্রান্সফার, যেটা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, আর একটা হচ্ছে পেওনিয়ার কার্ড। পেওনিয়ার লোকাল ট্রান্সফারটা হচ্ছে ইজি, এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি করবেন, ব্যাংকের ইনফরমেশনগুলো দিবেন, সে আপনার করবে, এবং আপনার অ্যাকাউন্ট হতে হবে আপনার নামেই। তারপরে তারা 3-4 দিন সময় নেবে এটা ভেরিফাই করার জন্য, ভেরিফাই করে আপনাকে মানে এখানে মেসেজ আসবে, আপনার মানে মেইল আসবে যে আপনারটা ভেরিফাই হয়েছে, এখন টাকা উঠাইতে পারেন। এখন আপনি পেমেন্ট ইনফরমেশন, এই যে ক্রেডিট কার্ড কীভাবে সেট করবেন, ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম, কার্ড ইনফরমেশন, তারপরে কার্ড ইনফরমেশন মানে হচ্ছে এটা কার্ড নাম্বার মেবি, তারপর হচ্ছে এক্সপাইরেশন ডেট, এক্সপাইরেশন কার্ডের ভিতর পেওনিয়ার কার্ড কারো আছে,
পেওনিয়ার কার্ড আছে। পেওনিয়ার হচ্ছে একটা তারা টাকা মানে একটা মিডিয়া, ওই মিডিয়াতে আপনার টাকা করা যায়, ওই মানে ওইখানে নিয়ে আসেন, আসার পরে আবার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, বা ওইটা ওরা একটা কার্ড দেয়, ওটা ইন্টারন্যাশনাল মানি এজেন্সি, ওরা একটা মাস্টার কার্ড দেবে আপনাকে, ওইটা দিয়ে আপনি যে কোনো বুথ থেকে টাকা উঠাইতে পারবেন, অটো ডলার কনভার্ট হয়ে যাবে আর কি, ওই টাকা বের হবে আর কি এরকম। তো এক্সপায়ারি ডেট থাকবে, সিকিউরিটি কোড থাকবে একটা পেছনে, কার্ডের পেছনে একটা 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকবে, আর বাংলাদেশ অ্যাড্রেস দিবেন, কার্ডের যে বিলিং অ্যাড্রেস ওইটা, কার্ডের একটা বিলিং অ্যাড্রেস আছে, ওই পেওনিয়ারে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওইটা যাবে। তার এই অপশনাল দেওয়া দরকার নাই, সিটি কার্ডের ভিতর দিয়ে সিটি দিছেন আর পোস্টাল কোড দিছেন ওইটা, আর ফোন নাম্বার দিবেন একটা আপনার। তো এই হচ্ছে বিলিং মেথড। তারপর হচ্ছে আপনার তাহলে লোকাল ফান্ডস ট্রান্সফার যেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং বা যে কোনো ব্যাংকে ট্রান্সফার করা। আর পায়োনিয়ার হচ্ছে যেটা আমি বললাম যে যেভাবে করবেন, এটা পায়োনিয়ার আগে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করলে তারা একটা কার্ড ইস্যু করে, কার্ড দেয় আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে, ঠিকানাটা খুবই সহজ ঠিকানা দেন যাতে খুব দ্রুত চলে আসবে। আর হচ্ছে স্ক্রিল আমি ইউজ করি নাই, ওই পায়োনিয়ারের মতো স্ক্রিল একটা জিনিস। লোকাল হচ্ছে আপনি আপনার ডাচ বাংলায় যদি ধরেন মোবাইল অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো ওইটাতে ট্রান্সফার করবেন, মানে সরাসরি ডাইরেক্ট ব্যাংকে চলে আসবে। ওইটা আর কি 3 দিন সময় নেবে হয়তো, বা 3 দিন 4 দিন ব্যাংক হলে। হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যাংকে কনভার্টও করতে পারেন, মানে পাঠিয়ে দিতে পারেন, অথবা না পাঠাইলেও হয়। আপনি না পাঠাইয়া আপনি ধরেন আপওয়ার্ক থেকে $500 নিয়ে আসলেন পায়োনিয়ারে, তো আপনার অ্যাকাউন্টে থাকবে, তো ওইখানে আপনার কার্ড আছে, ওরা কার্ড দিবে আর কি একটা মাস্টার কার্ড, ওই কার্ডটা আপনি বুথে ঢুকাইয়া ওই করতে পারবেন। আবার ফাস্ট্যাগ যেগুলো আছে ওগুলো সাপোর্ট করবে না, যে সিঙ্গেল বুথ, সিঙ্গেল এটিএম যেগুলো আর কি ছোট ওগুলাতে আপনি ঢুকাবেন, ঢুকালে আপনার টাকা কনভার্ট হয়ে আসবে। আর যদি ওইখান থেকেও ব্যাংকে ট্রান্সফার করা যায়, তো ওই কার্ড দিয়ে তুললে একটু খরচ বেশি, আপনার $3.99 কাটে প্রতি পাঞ্চ, প্রত্যেকবার পাঞ্চ করলে $3.99 কাটবে। আর হচ্ছে আপনি ব্যাংকে যদি দেন তাহলে ফ্রি 0, মানে ফি 0। আর লোকাল ট্রান্সফার যদি আপওয়ার্ক থেকে সরাসরি করি তাহলে আপনি $4.99 কাটবে প্রতি ট্রানজ্যাকশন। এই জন্য আর কি ধরেন অনেকগুলো জমায়া $500 $400 জমায়া তারপরে ট্রান্সফার করেন। আবার যদি ধরেন $10 জমছে, আপনি $10 পাঠান, তাহলে তো ওইখান থেকে $4 এমনি, তাহলে তা হলো। তাহলে আমার হচ্ছে মানে আমার স্লাইড শো শেষ। তো এখন আপনাদের প্রশ্ন থাকলে করেন। টেস্ট ওয়েব ডিজাইনার বলতে কি ডেভেলপার, মানে ওই দুই একটা দিল দেওয়া লাগে মনে হয়। আপনি 2-1টা দিবেন, আর বেশি পারলে বেশি দিবেন, সমস্যা নাই, এটা দেওয়া ভালো। আমি দেখা গেছে যে মানে ইগনোর করছি। আপনার যদি থাকে টেস্ট দেয়া থাকে তাহলে সে ভাববে যে আপনি ওই ব্যাপারে এক্সপার্ট বা স্কিলড আছে। আমার মানে ভালো লাগে বলে দেই নেই, মানে করি নাই। না, অনলি কোনো যে ডেডলাইন থাকে না, ও ডেডলাইন দিয়ে দিবে। ধরেন আপনি একটা প্রজেক্ট নিলেন, হ্যাঁ, প্রজেক্ট ওয়ার্ডপ্রেস বা পেজ HTML আপনাকে 3 দিনের ভিতর দিয়ে দেবেন। না, সে বলবে, আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার টাইমলাইন, হোয়াট ইজ ইউর টাইমলাইন, তো সে বলবে যে এরকম 3 দিন দিলে ভালো হয়। যে আপনার যদি আরও ব্যস্ত থাকে, বিজি থাকেন, তাহলে আপনি বললেন যে আর একটু বাড়িয়ে দিলে আপনার জন্য সুবিধা হয়, তখন সে একটু বাড়ালো। আর যদি তার যদি ইমার্জেন্সি থাকে যে না বাড়ানো যাবে না, তাহলে ওইভাবেই কনসিডার করতে হবে। তার হ্যাঁ, মনে করেন যে একটা থেকে একটাই, একটা পিসি একটা ওয়ান অ্যাকাউন্ট। যদি আপনি 2টা অ্যাকাউন্ট চালান তাহলে সমস্যা আছে।
হ্যাঁ কোনটা? ওই অ্যাকাউন্ট ধরেন আমি আমি 3বার চেঞ্জ করছি, এটা তো নর্মাল সেন্সের কথা যে আপনার একটা ল্যাপটপে এই ল্যাপটপ মনে করেন যে হারাই গেল, তখন তো আমি অন্য আর একটা ট্রান্সফার করতেই হবে, তো এটার একটা ব্যবস্থা থাকতে হবে না? মানে ওরা তো আর এরকম না যে আমার ল্যাপটপ একটা মানে হারানো কি নষ্ট হয়ে যেতে পারে, তখন তো আমি অন্য একটা ল্যাপটপে নিয়ে, তবে তারা দেখবে যে খুব বেশি চেঞ্জ হচ্ছে কিনা। আমি এটাতে খুললাম, আপনিও এসে এবার এটাতে খুললেন বা আরেকজন এসে খুললো, মানে এরকম যদি রাফ ইউজ করে যদি একই, তখন এটা করে আর কি। ওদের বাই মর্জি, মানে ওদের উপর। তবে মানে খুব বেশি এরকম না, এটা তো বানানো হয়েছে মার্কেট প্লেসটা আপনার জন্য, ক্লায়েন্টের জন্য, তাই না? তো আপনাকে খালি শুধু ছাঁটাই করে দেবে তা তো হয় না, আপনি নিশ্চয়ই কোনো রুলস রেগুলেশন ভায়োলেট করলেই হবে। হ্যাঁ বুঝিনি, আর একটু জোরে বলেন তো, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ না সমস্যা নাই, তবে ধরেন অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট এমনভাবে দেখা হয় যে সে মানে একটা ক্লায়েন্ট দেখবে যে আপনি কবে খুলছেন, মানে অ্যাকাউন্টটা একটু আসলে মানে আপনি কোনটা আপনি নিজেই বিবেচনা করেন যে আপনার অ্যাকাউন্ট আছে 3 মাস আগের থেকে করা, আপনি একটা অ্যাপ্লাই করছেন, এখন ক্লায়েন্টে দেখতেছে 3 মাস আগের থেকে করা, কিন্তু কোনো জব অ্যাক্টিভিটি নাই। আরেকটা হচ্ছে কালকেই করছেন, আজকে জব অ্যাপ্লাই করলেন, তো ক্লায়েন্ট দেখলো যে কালকে করছে আজকে অ্যাপ্লাই করছে, জব অ্যাক্টিভিটি নাই, তাহলে কোনটা প্রায়োরিটি দিবে ক্লায়েন্ট বলেন আপনি? কোনটা দিবে? কালকেরটাই তো স্বাভাবিক দিবে, কারণ সে এতদিন যাবৎ বসে রয়েছে, কোনো কাজ পায় নাই, নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে, মানে এটা নেগেটিভ অর্থে আর কি, ওই ওই মানে এইভাবে আর কি। আরও কোনো প্রশ্ন? ওটা কি মানে রিঅ্যাক্টিভেট করতে পারেন, মানে ডিঅ্যাক্টিভেট করতে পারেন, পরে আবার নতুন করে করতে পারেন, বা আপনার যদি ওইটাতে কাজ করা থাকে তাহলে ডিঅ্যাক্টিভেট করবেন কেন? আর আপনার যদি আবার আইডি দিয়ে, ন্যাশনাল আইডি দিয়ে করা থাকে তাহলে কিন্তু প্রবলেম, কারণ নতুন অ্যাকাউন্ট করলে তো আবার ন্যাশনাল আইডি ভেরিফিকেশন লাগতে পারে, তখন কিন্তু পারবেন না। মানে এটা হচ্ছে মানে আসলে ভুতুরে বিষয়, মানে আমার অ্যাকাউন্ট করতে আইডি ভেরিফিকেশন লাগে নাই, কিন্তু আবার আমার কলিগ যারা আছে তাদের অনেকে লাগছে, মাঝে মধ্যে চায় মাঝে মধ্যে চায় না, আমি বুঝলাম না কাহিনী এটা, মানে ওদের সিস্টেমটা কি। পারভেজের কোনো প্রশ্ন নাই? কি কি ও আচ্ছা, তারপর আপনার আর কারো প্রশ্ন নাই? ওকে, তাহলে